যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা। প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন চলছে রবি পক্ষ। বিশ্ববরেণ্য কবি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের গতকাল গেল জন্মদিন। তাই সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমার আজকের নিবেদন রবি ঠাকুরের একটি গল্প, অপরিচিতা। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অপরিচিতা। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসেবে। তবু এর একটা বিশেষ মূল্য আছে। এটা সেই ফুলের মতো যার বুকের ওপর ভ্রমর এসে বসেছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরে উঠেছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাকে ছোট করেই লিখব। ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না, তারা এটার রস নিশ্চয়ই বুঝবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করবার সব আমি চুকিয়েছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করার সুযোগ পেয়েছিলেন। এতে তখন বড় লজ্জা পেতাম। কিন্তু বয়স হওয়ার পর একথা ভাবছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করেই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন। ভোগ করবার নিমেষ মাত্র সময় পাননি। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়লেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মার হাতেই আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হলো না। আজও আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। তাকে না খুঁড়ে এখনকার এক গণ্ডুসও রস পাবার জো নেই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবতে হয় না। কন্যার পিতামাত্রই স্বীকার করবেন আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মায়ের আদেশ মেনে চলবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানবার ক্ষমতা আমার নেই। অন্তঃপুরের শাসনে চলার মতো করেই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখবেন। অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ এসেছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেঁট করে আসবে, তিনি এই চান। অথচ টাকার প্রতি আসক্তি তার মজ্জাগত। তিনি এমন বেহাই চান যার টাকা নেই, অথচ যে টাকা দিতে কসুর করবে না, যাকে শোষণ করা চলবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুঁকোয় তামাক দিলে তার নালিশ খাটবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসে আমার মন উতলা করে দিল। সে বলল, ওহে, মেয়ে যদি বলো
একটি খাসা মেয়ে আছে। কিছুদিন আগেই এমএ পাশ করেছি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করছে। পরীক্ষা নেই, উমেদারি নেই, চাকরি নেই, নিজের বিষয় দেখবার চিন্তাও নেই, শিক্ষাও নেই, ইচ্ছাও নেই। থাকবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখছিল। আকাশে তার দৃষ্টি, বাতাসে তার নিঃশ্বাস, তরু মর্মরে তার গোপন কথা। এমন সময় হরিশ এসে বলল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবনের নবপল্লব রাশির মতো কাঁপতে কাঁপতে আলো ছায়া বুনতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করবার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পেড়ে দেখো। হরিশ আসর জমাতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তার খাতির। মামাও তাকে পেলে ছাড়তে চান না। কথাটা তাঁর বৈঠকে উঠল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে এদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তা শূন্য বললেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়ে বাস করছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই। সুতরাং তাঁর পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করে দিতে দ্বিধা হবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনে মামার মন ভার হলো। বংশে তো কোনো দোষ নেই। না, দোষ নেই। বাবা কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজে পান না। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হলো। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। জীবনে একবার বিশেষ একটি কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হতেন তবে তিনি হাওড়া পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করে দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখে আসব। সাহস করে প্রস্তাব করতে পারলাম না। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো সে হলো আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তার মত, রুচি এবং দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরে এসেই বললেন, মন্দ নয় হে, খাঁটি সোনা। বিনুদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানেই তিনি বলেন চলনসই। অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসতে হলো। কন্যার পিতা শম্ভুনাথবাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন আগেই তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। চুল কাঁচা, গোফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে তার উপর চোখ পড়বার মতো চেহারা। আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-একটি কথা বলেন যেন তাতে পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করছিলেন। শম্ভুনাথবাবু একথায় একেবারেই যোগ দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হাঁ কিছু শোনা গেল না। আমি হলে দমে যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত।
তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবলেন, লোকটা অত্যন্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠলেন তখন মামা সংক্ষেপে ওপর থেকেই তাকে বিদায় করলেন, গাড়িতে তুলে দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুপক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলেই অভিমান করে থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন না। টাকার অঙ্ক তো স্থির ছিলই, এরপরে গয়না কত ভরির এবং সোনা কত দরের হবে সেও একেবারে বাঁধাবাঁধি হয়ে গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতাম না দেনা পাওনা কি স্থির হলো। মনে জানতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলে মামা আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হলেও জিতে যাব। আমাদের সংসারের এই জেদ, এতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করে গেল। বাহক এত গেল যে তার আদমশুমারি করতে হলে কেরানি রাখতে হয়। তাদের বিদায় করতে অপর পক্ষকেও যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়ে বর্বর কোলাহলের মস্ত হাতি দিয়ে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। আংটিতে, হাড়েতে, জরি জহরতে আমার শরীর যেন গয়নার দোকান নিলামে চড়েছে বলে বোধ হলো। তাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণ সর্বাঙ্গে স্পষ্ট করে লিখে ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চলেছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকে বিশেষ খুশি হলেন না। একে তো উঠোনটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তারপর সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। এরপর শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করে মাথা হেলিয়ে নম্রতার স্মিতহাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজানো থেকে শুরু করে বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করে না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হতো। আমি সভায় বসার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। কি কথা হলো জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে এসে বললেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারোর কাছে ঠকবেন না। তার ভয় তার বেহাই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করেছিলেন দেয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার ওপর ভর করলে চলবে না। সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে এনেছিলেন। পাশের ঘরে গিয়ে দেখলাম মামা এক তক্তপোষে এবং শ্যাকরা তার দাঁড়ি পাল্লা, কোষ্টি পাথর প্রভৃতি নিয়ে মেঝেয় বসে আছে। শম্ভুনাথবাবু আমাকে বললেন, তোমার মামা বলছেন বিবাহের কাজ শুরু হবার আগে তিনি কনের সমস্ত গয়না যাচাই করে দেখবেন, এতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করে চুপ করে রইলাম। মামা বললেন, ও আবার কি বলবে, আমি যা বলবো তাই হবে।
শম্ভুনাথ বাবু আমার দিকে তাকিয়ে বললেন, সেই কথা তবে ঠিক? উনি যা বলবেন তাই হবে? এ সম্বন্ধে তোমার কিছুই বলবার নেই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এই সব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলে আনছি। এই বলে তিনি উঠে পড়লেন। মামা বললেন, অনুপম এখানে কি করবে? ও সভায় গিয়ে বসুক। শম্ভুনাথ বললেন, না, সভায় নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গয়না এনে তক্তপোষের ওপর মেলে ধরলেন। সমস্তই তার পিতামহীদের আমলের গয়না। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শ্যাকরা গয়না হাতে তুলে নিয়ে বলল, এ আর কি দেখব, এতে খাদ নেই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলে সে মকরমুখ মোটা বালাখানায় একটু চাপ দিয়ে দেখালো, সেটা বেঁকে যায়। মামা তখনই তার নোট বইয়ে গয়নাগুলির ফর্দ টুকে নিলেন। পাছে যা দেখানো হলো তার কোনোটা কম পড়ে। হিসেব করে দেখলেন, গয়না যে পরিমাণ দেবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গয়নাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেইটা শ্যাকরার হাতে দিয়ে বললেন, এইটি একবার পরখ করে দেখো দেখি। শ্যাকরা বলল, এটা বিলাতি জিনিস, এতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ বাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রেখে দিন। মামা সেটা হাতে নিয়ে দেখলেন, এই ইয়াররিং দিয়েই কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হয়ে উঠল। দরিদ্র তাকে ঠকাতে চাইবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্ভোগ থেকে বঞ্চিত হলেন এবং তার উপরেও কিছু উপরি পাওনা জুটল। অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম, যাও, তুমি সভায় গিয়ে বসোগে। শম্ভুনাথ বাবু বললেন, না, এখন সভায় বসতে হবে না, চলুন আগে আপনাদের খাইয়ে দিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বাবু বললেন, সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে একটু জোর আছে বলেই মনে হলো। মামাকে উঠতে হলো। বরযাত্রীদেরও আহার হয়ে গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলেরই তৃপ্তি হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু আমাকে খেতে বললেন। মামা বললেন, সে কি কথা, বিবাহের আগে বর খাবে কেমন করে? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো, বসে যেতে দোষ কিছু আছে? মূর্তিপতি মাতৃআজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তাঁর বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসতে পারলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বললেন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি, ক্ষমা করবেন। রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছে করছে না। এখন তবে? মামা বললেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলে দিই। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করছেন নাকি? শম্ভুনাথ বললেন, ঠাট্টা তো আপনিই করেছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই। মামা দু চোখ এত বড় করে মেলে অবাক হয়ে রইলেন। শম্ভুনাথ বললেন, আমার কন্যার গয়না আমি চুরি করব এ কথা যারা মনে করে, তাদের হাতে আমি আমার কন্যাকে দিতে পারি না। আমাকে তিনি একটি কথা বলাও আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউ নই। তারপর যা হলো সে আমার বলতে ইচ্ছে করে না। ঝাড় লণ্ঠন ভেঙে চুরে জিনিসপত্র লণ্ডভণ্ড করে বরযাত্রীর দল দক্ষযোগ্য পালা সেরে বের হয়ে গেল। বাড়ি ফেরার সময় ব্যান্ড, রোশন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজল না।
এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনার কর্তব্যের বরাত ধরিয়ে দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করল তার আর সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রেগে আগুন। কন্যার পিতার এত গুমর, কলিজে 4 পোয়া হয়ে এলো। সকলে বলল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করে। কিন্তু মেয়ের বিয়ে হবে না এ ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিয়ের আসর থেকে নিজে ফিরিয়ে দিয়েছেন। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে সমারোহ করে এঁকে দিল? বরযাত্রীরা এই বলে কপাল চাপড়াতে লাগলো যে বিয়ে হলো না, অথচ আমাদের ফাঁকি দিয়ে খাইয়ে দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মেরে ফেলে দিয়ে আসতে পারলে তবে আফসোস মিটত। বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করব, এই বলে মামা অত্যন্ত গোল করে বেড়াতে লাগলো। হিতৈষীরা বুঝিয়ে দিল, তাহলে তামাশার যেটুকু বাকি আছে তা পুরো হবে। বলা বাহুল্য, আমিও খুব রেগেছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ ভীষণ জব্দ হয়ে আমাদের পায়ে ধরে এসে পড়েন। গোপের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করতে লাগলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটে গিয়েছিল। এখনো যে তাকে কিছুতেই টেনে ফেরাতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রয়ে গেল যে। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভিতরে কি তা কেমন করে বলবো? আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করে দেবার জন্য নত হয়ে পড়েছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটা মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করে তুলেছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলে তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখলাম তাকে চোখে, না দেখলাম তার ছবি। সমস্তই অস্পষ্ট হয়ে রইল। বাইরে তো সে ধরা দিলই না, তাকে মনেও আনতে পারলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটির বাইরে ভূতের মতো নিঃশ্বাস ফেলে বেড়াতে লাগলো। হরিশের কাছে শুনেছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। পছন্দ করেছে বই কি, না করবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করে এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলে দেখে না? যখন ঝুঁকে পড়ে দেখে তখন ছবিটির উপর কি তার মুখের 2 ধার দিয়ে এলো চুল এসে পড়ে না? হঠাৎ কারোর পায়ের শব্দ পেলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকিয়ে ফেলে না? দিন যায়, একটা বৎসর চলে গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতেই পারেন না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলে যাবে তখন বিয়ের চেষ্টা করে দেখবেন। এদিকে আমি শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে পণ করেছে বিবাহ করবে না। শুনে আমার মন পুলকের আবেশে ভরে গেল। আমি কল্পনায় দেখতে লাগলাম সে ভালো করে খায় না, সন্ধ্যা হয়ে আসে, সে চুল বাঁধতে ভুলে যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে এসে দেখেন মেয়ের 2 চক্ষু জলে ভরা। জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছে বল আমাকে।
মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই, কিছু হয়নি তো বাবা। বাপের এক মেয়ে, সে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হয়ে পড়েছে, তখন বাপের প্রাণে আর সইল না। তখন অভিমান ভাসিয়ে তিনি ছুটে এলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইছে, সে যেন কালো সাপের রূপ ধরে ফোঁস করে উঠল। সে বলল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোক নিমন্ত্রণ হোক, তারপর তুমি বরের টোপর পায়ে দোলে দলবল নিয়ে সভা ছেড়ে চলে এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরে বলল, যেমন করে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, আমাকে একবার উড়ে যেতে দাও, আমি বিরহিণীর কানে কানে একবার সুখবরটা দিয়ে আসি গে। তারপরে দুঃখের রাত পোহালো, নববর্ষার জল পড়ল, ম্লান ফুলটি মুখ তুলল। এবার সেই দেওয়ালটার বাইরে রইল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো, কিন্তু কথা এমন করে ফুরালো না। যেখানে এসে তা অফুরান হয়েছে, সেখানকার বিবরণ একটুখানি বলে আমার এই লেখা শেষ করে দিই। মাকে নিয়ে তীর্থে যাচ্ছিলাম, আমার ওপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাওড়ার পুল পার হবেন না। রেলগাড়িতে ঘুমিয়েছিলাম। ঝাঁকানি খেতে খেতে মাথার মধ্যে নানা রকম এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজছিল। হঠাৎ কোনো এক স্টেশনে এসে জেগে উঠলাম। আলো অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবই অস্পষ্ট, অজানা। স্টেশনের দ্বীপকটা খাড়া হয়ে দাঁড়িয়ে আলো ধরে এই পৃথিবীটা যে কত অচেনা এবং যা চারদিকে তা যে কতই বহু দূরে, সেটাই দেখিয়ে দিচ্ছে। গাড়ির মধ্যে মা ঘুমাচ্ছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা। তোরঙ্গ, বাক্স, জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হয়ে রয়েছে। তারা যেন স্বপ্নলোকের উলটপালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হয়ে পড়ে আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তা এমনি করে অসময়ে অজায়গায় আচমকা শুনলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে এক শ্রেণীভুক্ত করে দেওয়া যায় না। এ কেবল একটি মানুষের গলা। শুনলেই মন বলে ওঠে, এমন তো আর শুনিনি। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলে বাইরে মুখ বাড়িয়ে দিলাম। কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তার একচক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল। গাড়ি চলল। আমি জানলার কাছে বসে রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটা হৃদয়ের রূপ দেখতে লাগলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করে ধরে, কিন্তু তাকে ধরতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির ওপর এসে বসেছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের ওপর ফুলটির মতো ফুটেছ, অথচ তার ঢেউ লেগে একটি পাপড়িও টলেনি। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়েনি। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল। আমি মনের মধ্যে গান শুনতে শুনতে চললাম। তার একটা ধুয়ো, গাড়িতে জায়গা আছে, আছে কি, জায়গা আছে কি,
জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হলেই যে চেনার আর অন্ত নেই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে। শীঘ্র আসতে ডেকেছ, শীঘ্রই এসেছি, এক নিমেষও দেরি করিনি। রাত্রে ভালো করে ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনে একবার করে মুখ বাড়িয়ে দেখলাম। ভয় হতে লাগলো, যাকে দেখা হলো না সে পাছে রাত্রে নেমে যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হবে না। নেমে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালি দল আসবাবপত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বের হয়েছেন। 2-3 মিনিট পরেই গাড়ি এলো। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। মাকে নিয়ে কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়লাম। সব গাড়িতেই ভিড়। দরজায় দরজায় উঁকি মেরে বেড়াতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করে বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধুয়ো। জায়গা আছে। ক্ষণ মাত্র বিলম্ব না করে মাকে নিয়ে গাড়িতে উঠলাম। জিনিসপত্র তোলবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। সেই মেয়েটি কুলির হাত থেকে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টেনে নিল। আমার একটা ফটোগ্রাফ তুলবার ক্যামেরা স্টেশনেই পড়ে রইল। গ্রাহ্যই করলাম না। তারপরে কি লিখবো জানি না। আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে। তাকে কোথায় শুরু করব, কোথায় শেষ করব, বসে বসে বাক্যের পর বাক্য যোজনা করতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখলাম। তখনও তাকে সুর বলেই মনে হলো। মায়ের মুখের দিকে তাকালাম। দেখলাম তাঁর চোখেরও পলক পড়ছে না। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন তার দেহে মনে কোথাও একটুও ভার চাপিয়ে দেয়নি। এর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এতে কোনো জায়গায় কিছু জরিমা নেই। আমি দেখছি, বিস্তারিত করে কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করে পরেছিল তাও ঠিক করে বলতে পারবো না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাকে ছাড়িয়ে বিশেষ করে চোখে পড়তে পারে। সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃন্তটির উপর দাঁড়িয়ে। যে গাছে ফুটেছে সে গাছকে সে একেবারেই অতিক্রম করে উঠেছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাদের নিয়ে তাদের হাসি এবং কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই নিয়ে সেদিকে কান পেতে রেখেছিলাম। যেটুকু কানে আসছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তার বিশেষত্ব এই যে তাদের মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হয়ে গিয়েছিল। সঙ্গে কতকগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তারই কোনো একটা বিশেষ গল্প শোনানোর জন্য মেয়েরা তাকে ধরে পড়ল। এ গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হয়ে ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাকেই শোনে। তাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরে পড়ে। তাই সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করে তুলল। আমার মনে হলো আমাকে যে প্রকৃতি তার আকাশ দিয়ে বেষ্টন করেছে সে ওই তরুণেরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার।
পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডেকে সে খুব খানিকটা চানা মুঠ কিনে নিল এবং মেয়েদের সঙ্গে মিলে নিতান্ত ছেলে মানুষের মতো পলহাস্য করতে করতে অসংকোচে খেতে লাগলো। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া। আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠো চেয়ে নিতে পারলাম না? হাত বাড়িয়ে দিয়ে কেন আমার লোভ স্বীকার করলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হয়েছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু এর কিছুমাত্র সংকোচ নেই। বিশেষত এমন লোভীর মতো খাচ্ছে সেটা ঠিক তার পছন্দ হচ্ছিল না। অথচ একে বেহায়া বলেও মনে হয় না। তার মনে হলো এ মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। মা কারোর সঙ্গে হঠাৎ আলাপ করতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় নিতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠতে পারছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে এলো। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন থেকে ওঠবার উদ্যোগ করছে। গাড়িতে কোনো জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। গাড়ি ছাড়বার একটু আগে একজন দেশি রেলওয়ে কর্মী নাম লেখা দুখানা টিকিট গাড়ির 2 বেঞ্চের মাথার কাছে লটকে দিয়ে আমাদের বলল, এ গাড়ির এই 2 বেঞ্চ আগে থেকে 2 সাহেব রিজার্ভ করেছেন, আপনাদের অন্য গাড়িতে যেতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়িয়ে উঠলাম। মেয়েটি হিন্দিতে বলল, না, আমরা গাড়ি ছাড়ব না। সেই লোকটি রোখ দেখে বলল, না ছেড়ে উপায় নেই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখে সে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনল। সে এসে আমাকে বলল, আমি দুঃখিত, কিন্তু শুনে আমি কুলি কুলি ডাক ছাড়তে লাগলাম। মেয়েটি উঠে 2 চোখে অগ্নিবর্ষণ করে বলল, না, আপনি যেতে পারবেন না, যেমন আছেন বসে থাকুন। বলে সে দরজার কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরাজি ভাষায় বলল, এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এ কথা মিথ্যে কথা। বলে নাম লেখা টিকিটটা খুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। গাড়িতে সে তার আসবাব ওঠানোর জন্য আরদালিকে প্রথমে ইশারা করছিলেন। এরপর মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার কথা শুনে ভাব দেখে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করল এবং তাকে আড়ালে নিয়ে গিয়ে কি কথা হলো জানি না, দেখা গেল গাড়ি ছাড়বার সময় হয়ে গেলেও আর একটা গাড়ি জুড়ে তবে ট্রেন ছেড়েছিল। মেয়েটি তার দলবল নিয়ে আবার এক পত্তন চানা মুঠ খেতে শুরু করলো, আর আমি লজ্জায় জানলার বাইরে মুখ বাড়িয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলাম। কানপুরে গাড়ি এসে থামল। মেয়েটির জিনিসপত্র বাঁধা প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটে এসে এদের নামানোর উদ্যোগ করতে লাগলো। মা তখন আর থাকতে পারলেন না, জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনে মা এবং আমি দুজনেই চমকে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নেমে গেল। মামার নিষেধ অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে তারপরে আমি কানপুরে এসেছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে, হাত জোড় করেছি, মাথা হেঁট করেছি। শম্ভুবাবুর হৃদয় গলেছে। কল্যাণী বলে, আমি বিয়ে করব না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, মাতৃ আজ্ঞা? কি সর্বনাশ, এ পক্ষের মাতুল আছে নাকি? তারপর বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিয়ে ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে, কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজছে, সে যেন কোন ওপারের বাঁশি সমস্ত সংসারের বাইরে ডাক দিল। আর সেই যে রাত্রি অন্ধকারের মধ্যে আমার কানে বেজেছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধুয়ো হয়ে রইল। তখন আমার বয়স ছিল 23।
এখন হয়েছে 27। এখনো আশা ছাড়িনি, কিন্তু মাতুলকে ছেড়েছি। নিতান্ত এক ছেলে বলে মা আমাকে ছাড়তে পারেননি। তোমরা মনে করছো আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দিই। আর মন বলে, এই তো জায়গা পেয়েছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হলো না, শেষ হবে না, কিন্তু ভাগ্য আমার ভালো। এই তো আমি জায়গা পেয়েছি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের প্রাণের রবি ঠাকুরের এই ছোট গল্পটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবার আসবো পরের সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।